নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি ডক্টর দীপঙ্কর ঘোষ, WBACS অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন হিস্ট্রি, হুগলি কলেজিয়েট স্কুল। আজকের আমাদের ইতিহাস ক্লাস শুরু করবার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই মহান প্রতিষ্ঠানের যে গুণী মানুষটি আজ আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর পার্থ কর্মকার মহাশয় এবং মাননীয়া সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক মহাশয়া এবং সহসচিব শ্রীযুক্ত অনিরুদ্ধ চক্রবর্তী মহাশয়কে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে আমি শ্রদ্ধা জানাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত স্তরের আধিকারিক এবং সর্বস্তরের কর্মীবৃন্দকে। তাদের মহতি উদ্যোগে আজ এই প্রয়াস সাফল্যমণ্ডিত হতে চলেছে। শ্রদ্ধা জানাই সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা তৎসহ সহকারী শিক্ষক শিক্ষিকাকে এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে যারা গৃহে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে সহযোগিতা করেন তাদেরকে আমার ভালোবাসা ও স্নেহ। সবশেষে আমার ইতিহাস ছাত্রছাত্রীদেরকে আমি শুধু অভিনন্দন জানাবো না, স্নেহের ছাত্রছাত্রীদেরকে আগামী ভবিষ্যতের শুভকামনা করে আজকের আমাদের ইতিহাস ক্লাস শুরু হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন ইতিহাস পড়ব তা ইতিপূর্বের ক্লাসগুলিতে আমাদের মাননীয় শিক্ষক মহাশয় ডক্টর ধর মহোদয় তোমাদেরকে তা জানিয়েছেন। আজকে আমরা একদশ শ্রেণীর ইউনিট 2 আলোচনা করব। তোমরা অলরেডি জানো যে একদশ শ্রেণীর ইউনিট 2 এর বিষয় হচ্ছে তিনটি সাম্রাজ্য, তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, এম্পায়ার অ্যাক্রস দ্য 3 কন্টিনেন্টস। আমি ফের একবার বলছি, এম্পায়ার অ্যাক্রস দ্য 3 কন্টিনেন্টস, যার বাংলা হচ্ছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ইতিপূর্বে জেনেছো যে আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। সেটি কি কি তোমরা জানো? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আছে আন্টার্কটিকা। কিন্তু এই পৃথিবীর বুকে আজ থেকে বহু বছর আগে এমন একটি সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল যে সাম্রাজ্য তিনটি মহাদেশের মধ্যে সম্প্রসারণ করেছিল। আজ ইতিহাস ক্লাসে আমরা জানব সেই মহাদেশের, সেই সাম্রাজ্যের প্রাচীন ঘটে যাওয়া ইতিহাস, যা আমাদের পূর্ণাঙ্গ বিকাশে বিশেষ সহযোগিতা করবে। তো শিক্ষার্থী, আমরা ক্লাস শুরুর আগে বিখ্যাত একটি কবির কবিতা দিয়ে বলি। যারা বর্ধমান জেলার শিক্ষার্থী আছো, রোহিত তুমি বুঝতে পারছো, সীমা তুমি বুঝতে পারছো, অর্ঘ্য বুঝতে পারছো, ইলোরা বুঝতে পারছো যে আমরা বর্ধমানের কোন কবির কথা বলছি। কবি নজরুল তিনি সংকল্প কবিতায় একটি দারুণ কথা বলেছিলেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। বস্তুত আমরা ভারতের ইতিহাসের বাইরে বেরিয়ে আজকে আমরা পৌঁছাবো সেই রোমান সভ্যতার ইতিহাসে। প্রাচীন এই রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল ভূমধ্য সাগরের তীরে, রোম নগরকে কেন্দ্র করে, এবং এই সভ্যতা খুব অল্প দিনের মধ্যেই ইউরোপের সীমানা অতিক্রম করে আমরা দেখতে পাচ্ছি উত্তর আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে বিস্তার করেছে। গড়ে উঠেছে এক আন্তর্জাতিক সভ্যতা। এই আন্তর্জাতিক সভ্যতার পিছনে রয়েছে একাধিক কল্পকাহিনী, মিথ, ঐতিহাসিক ঘটনা প্রবাহ, যা আমাদের জানা বিশেষ প্রয়োজন। শিক্ষার্থী, আমি টপিকসে বলেছিলাম সাম্রাজ্য। সাম্রাজ্য কথাটি ইংরেজি শব্দ হচ্ছে এম্পায়ার, এবং এই এম্পায়ার শব্দটি ল্যাটিন ইম্পেরিয়াম এবং ইম্পিরিয়ার থেকে এসছে। তোমরা সবাই জানো যে প্রাচীন ভারতবর্ষের বিকাশে ষোড়শ মহাজনপদের ভূমিকা ছিল, অর্থাৎ মগধ বাদবাকি যে 15টি রাজ্য তাদের উপরে কর্তৃত্ব করে বা তাদের থেকে বেরিয়ে এসে তার নিজের একটা মহৎ
সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তোমরা নবম শ্রেণীতে নেপোলিয়ান বোনাপার্টের কথা পড়েছো, যে নেপোলিয়ান বোনাপার্ট সে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের সীমা অতিক্রম করে রাশিয়া পর্যন্ত পৌঁছেছে, স্পেন পর্যন্ত তার সাম্রাজ্যিক শক্তিকে সম্প্রসারিত করেছে। কাজেই যুগে যুগে শক্তিশালী শাসকদের কাজই হচ্ছে সাম্রাজ্য বিস্তার করা। এমনই ভাবে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন রোম নগরের মধ্যবর্তীখানে একটা ছোট্ট রাষ্ট্র রোমকে কেন্দ্র করে, একটি শহরকে কেন্দ্র করে একটি সভ্যতা সূচনা হয়েছিল, এবং যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি যে তিনটি মহাদেশের মধ্যে পরিব্যাপ্ত হয়েছিল। এসো আজ আমরা সেই ইতিহাসটা জেনে নিই। তবে দেখো, আমাদের একটা কথা মনে রাখতে হবে, ইতিহাস হচ্ছে সোশ্যাল সায়েন্স। কি আমি ঠিক বললাম তিলোরাম? ইতিহাস হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান। বস্তুত ইতিহাসে যে কথাগুলো লেখা হচ্ছে সেগুলো ঐতিহাসিক তথ্যের উপরে ভিত্তি করে। কাজেই রোমান সভ্যতার ইতিহাস পড়বার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই ইতিহাস কোন কোন এভিডেন্স বা কোন কোন হিস্টোরিক্যাল ইনফরমেশনের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। বস্তুত আমরা প্রথমেই পাচ্ছি যে কিংবদন্তি বা উপকথা, যেটাকে আমরা বলছি লিজেন্ডস। আমরা বোর্ড ওয়ার্কটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা হিস্টোরিক্যাল সোর্সেস অফ দ্য অ্যানসিয়েন্ট রোমান এম্পায়ারের যে উপাদানের কথা বলবো, আমরা প্রথমেই সেখানে পাচ্ছি এই লিজেন্ডস, এটির বাংলা প্রতিশব্দ হচ্ছে কিংবদন্তি বা উপকথা। অর্থাৎ যুগ যুগ ধরে যে কথাগুলো, যে গল্পগুলো মানুষের মুখে মুখে চলে এসছে, এবং সেই গল্প বা গল্প কাহিনী থেকে আমরা প্রাচীন রোমান সাম্রাজ্যের বিবিধ তথ্য পেয়ে থাকি। কিন্তু ইতিহাসবিদ, তোমরা নামটা খেয়াল করবে, MCARRY, ক্যারি। ইতিহাসবিদ এম ক্যারি, তিনি ঠিক বঙ্কিমচন্দ্র অষ্টম শ্রেণীর বইয়ে পড়েছ যেমন প্রাচীন ভারতের ইতিহাসের স্বল্পতা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, তেমনি এম ক্যারি তিনি বলছেন ডকুমেন্টারি সোর্সেস ফর দ্য পিরিয়ড অফ দ্য আর্লি রোমান মনার্কি আর অলমোস্ট ল্যাকিং। অর্থাৎ প্রাচীন রোমান ইতিহাসের তথ্য জানবার জন্য কিংবদন্তি ও উপকথারও স্বল্পতা রয়েছে। আমরা দ্বিতীয় এভিডেন্স হিসাবে দেখব রয়্যাল রেকর্ডস, আমরা এখানে পাবো রয়্যাল রেকর্ডস, ROYAL, রয়্যাল, RECORDS, রয়্যাল রেকর্ডস। অর্থাৎ রাজারা যে দলিলপত্রগুলো করে গেছেন, রোমের রাজারা যে জমিদান করেছেন তার বিবরণ, রোমের রাজারা সিনেটের সঙ্গে কি আলোচনা করেছেন সেই তথ্য রয়্যাল রেকর্ডসে রয়েছে। ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তাদের কার্য বিবরণীও কিন্তু সেখানে রয়েছে। এমনকি তোমরা অবাক হবে, সেই রোমের প্রাচীন কনসালদের নামের তালিকা, সময়কাল, কার্য বিবরণী সব কিন্তু রক্ষিত আছে আর্কাইভসে। সেখান থেকে ইতিহাসবিদরা তা সংগ্রহ করে তার উপরে ভিত্তি করে আমরা প্রাচীন রোমের ইতিহাস লিখতে প্রবৃত্ত হয়েছি। বস্তুত উইদাউট এভিডেন্স ইতিহাস হতে পারে না। ফের মনে রাখতে হবে, ইতিহাস হলো সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের বিজ্ঞান। বস্তুত রয়্যাল রেকর্ড হিসেবে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো প্রাচীন রোমের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, সেটি হচ্ছে, আমরা তোমাদেরকে লিখে দিই এখানে, দ্য
কোড, the code of 12, the code of 12 তাহলে দেখো দা কোড অফ 12 টেবিলস বা এটির বাংলা হচ্ছে 12 আইন বিধি। এটি হচ্ছে প্রাচীন প্রজাতান্ত্রিক রোমান সাম্রাজ্যের প্রথম লিখিত আইন গ্রন্থ, যা পাথরের উপরে খোদাই করে লেখা হয়েছিল। এই আইন গ্রন্থ থেকেও আমরা বহু তথ্য প্রাচীন রোমান সভ্যতা সম্পর্কে পেয়েছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট রোমান ব্যক্তিত্ব সিসেরো এবং লিভি তারা মৌখিক ঐতিহ্য, অর্থাৎ যেটা যুগ পরম্পরায় মানুষের মুখে মুখে বয়ে এসছে, সেই মৌখিক ঐতিহ্যের উপরে ভিত্তি করেও তারা রোমের ইতিহাসকে লিখেছেন বা আমাদেরকে জানতে সাহায্য করেছেন। এবারে আমি নজরুলের কথা বলেছিলাম, আমাদের মনে রাখতে হবে যারা সাহিত্যিক, এই সাহিত্যিক মহোদয়দের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের মধ্যেও কিন্তু বহু তথ্য লুক্কায়িত আছে। যেমন আজকের যুগের যে সাহিত্যিকরা রয়েছেন আমাদের সমাজে, তাদের কবিতা, গল্প, নাটকের মধ্যে কিন্তু আজকের সমাজের অতীত ইতিহাস লুকিয়ে আছে। বস্তুত প্রাচীন রোমান সাহিত্য ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল এবং এই ল্যাটিন ভাষায় লিখিত সাহিত্যগুলির মধ্যে প্রাচীন রোমের বহু তথ্যই রয়েছে, যা আমাদের রোমান সভ্যতার ইতিহাসকে জানতে বিশেষ সাহায্য করে। আমরা এখানে প্রথমে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন টাইটাস লিভিয়াস। আমি ফের বলছি নামটা, টাইটাস লিভিয়াস, যার খুব সংক্ষিপ্ত নাম হচ্ছে লিভি, লয়হস্যি ভয়স্যি লিভি। ইংরেজিটা হচ্ছে LIVY, লিভি। বিশিষ্ট রোমান ব্যক্তিত্ব, যার বিখ্যাত গ্রন্থ হচ্ছে রোমান হিস্ট্রি। রোমান হিস্ট্রি, এই রোমান হিস্ট্রি গ্রন্থে তোমরা লিখে নিও, লিভি বিখ্যাত গ্রন্থ রোমান হিস্ট্রি। এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি প্রথম রোমান সাম্রাজ্যের বিজ্ঞান ভিত্তিক ইতিহাস লেখার উপরে জোর দিয়েছিল। তোমরা বলো তো, আমাদের প্রাচীন ভারতবর্ষেও এমন একটি গ্রন্থ লেখা হয়েছিল। সুস্মিতা, তুমি ঠিক বলেছো, একদমই কলহনের রাজতরঙ্গিনী, অর্থাৎ কলহন তার রাজতরঙ্গিনী গ্রন্থটিকে আজকের যুগের যে গবেষণা রীতি বিজ্ঞান, হিস্টোরিক্যাল মেথডস, সেই হিস্টোরিক্যাল মেথডস অনুসারে লিখেছিলেন। রোমের ক্ষেত্রেও সেই মহান কাজটি করেছেন লিভি তার রোমান হিস্ট্রি গ্রন্থে। একই সঙ্গে আমরা এখানে ট্যাসিয়াসের কথা বলবো, TACITUS, ইংলিশ নামটি হচ্ছে, বাংলাতে হচ্ছে তোমার ট্যাসিটাস। তার গ্রন্থ হচ্ছে অ্যানালস, ANNALS, অ্যানালস অ্যান্ড হিস্ট্রি। তোমরা লিখে নিও শর্ট প্রশ্নের জন্য। আমাদের এই চ্যাপ্টার থেকে 15টা MCQ প্রশ্ন থাকতে পারে, বস্তুত খেয়াল করতে হবে ট্যাসিটাসের অ্যানালস অ্যান্ড হিস্ট্রি। তোমরা এই গ্রন্থটির কথা মাথায় রেখো। এখানে আমাদের মনে রাখতে হবে অ্যানালস গ্রন্থটি বা অ্যানালস নামটি নিয়ে 1929 খ্রিস্টাব্দে কাজ করেছিল ফ্রান্সের একদল ঐতিহাসিক, যাদেরকে আমরা অ্যানালস হিস্ট্রি রূপে চিনি, যাদের কথা তোমরা দশম শ্রেণীতে অল্প বিস্তর পড়েওছো। বস্তুত এমনই ভাবে প্রাচীন রোমের ইতিহাস লিখে গেছেন ক্যাসিয়াস ডিওর। ক্যাসিয়াস ডিওর রোমান হিস্ট্রি। আমরা পাচ্ছি সিসেরো, বিশিষ্ট ব্যক্তিত্ব সিসেরো। সিসেরো হচ্ছে খুবই বিশিষ্ট ব্যক্তি, সিসেরো, ভালো করে খেয়াল করো, CICERO, সিসেরো। সিসেরোর বই হচ্ছে দ্য রিপাবলিকা, RUPUBLICA, রিপাবলিকা। দ্য রিপাবলিকা গ্রন্থে তিনি রোমের রাজতান্ত্রিক যুগের রাজাদের পূর্ণাঙ্গ বিবরণ তিনি লিপিবদ্ধ করে গেছেন। এই ধূলি ধূসরিত প্রাচীন গ্রন্থগুলিকে যারা ইতিহাসবিদ তারা উদ্ঘাটন করে আজ তোমাদের সামনে, সমগ্র বিশ্ব সভ্যতার ছাত্রছাত্রীদের সামনে
এক বিজ্ঞানসম্মত সুন্দর ইতিহাস উপহার দিয়েছে, যেটা মানুষের বিকাশ ও মননশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও করছে বলে আমি আশাবাদী। আমরা আম্পিয়ানের কথা বলতে পারি। আম্পিয়ানের রোমান হিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা টেক্সট বইয়ে পাবে। প্লুটার্কের প্যারালেস লাইভস, আমি প্লুটার্কের বইয়ের নামটা একটু লিখে দিই কারণ এটা তোমাদের জানা দরকার। PARALLEL, প্যারালেল, LIVES, লাইভস। এই গ্রন্থে লেখক হচ্ছে প্লুটার্ক, টয়াকার কয়রে প্লুটার্ক। তিনি প্যারালেল লাইভস গ্রন্থ লিখেছেন। একই সঙ্গে ক্যাটো দি এল্ডার, ক্যাটো দি এল্ডার তার বইটির নাম হচ্ছে অরিজিনস, ORIGINS, অরিজিনস। এই বইটি টোটাল ভলিউম ছিল 7টি, অর্থাৎ 1 থেকে 7 খণ্ডে লেখা বই। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র প্রাচীন বা রাজতান্ত্রিক রোমান সাম্রাজ্যের ইতিহাস কিন্তু আমরা এই অরিজিনস অর্থাৎ ক্যাটো, CATO, ক্যাটো দা ELDR, এল্ডারের গ্রন্থে আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা একদম শেষ যে উপাদানের কথাটি বলবো সেটি হচ্ছে আর্কিওলজিক্যাল, ARCHAEOLOGICAL, আর্কিওলজিক্যাল সোর্সেস, SOURCES। আর্কিওলজিক্যাল সোর্সেস সম্পর্কে তোমাদের অল্প বিস্তর ধারণা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত 7, 8, 9 বইয়ে কম বেশি পড়েছো। অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্সেস বলতে মানুষের, রাজাদের তৈরি করে যাওয়া সেই মন্দির, সেই চার্চ, সেই গির্জা, সেই প্রভৃতি স্থাপত্য ভাস্কর্য গুলি কিন্তু সে যুগের রাজাদের ইতিহাস আমাদের সামনে তুলে আনছে চিত্রকলা, সেই যুগের আঁকা ছবিগুলি, এবং পরিশেষে বা সবশেষে আমাদের যেটি বলতে হয় কয়েন্স, COINS, কয়েন্স। কয়েন্স মুদ্রা, পয়সা। এই যে একটা কয়েন আমি আঁকলাম, এই কয়েনটিতে আমরা মোটামুটি ভাবে একজন রাজাকে আঁকার চেষ্টা করছি। তিনি একটা তানপুরা বা কিছু নিয়ে বসে আছেন, এখানে একটা সাল হয়তো আছে 005 বা ইত্যাদি প্রভৃতি। এই যে কয়েন্স গুলো মাটি খুঁড়ে আমরা পেয়েছি, সেটা রোমান হোক বা ভারতের হোক, এই কয়েন্স গুলোতে কি পরিমাণ গোল্ড বা সোনা আছে তার উপরে নির্ভর করা যেত সেই সময়কার রাজাদের আর্থিক সমৃদ্ধি কেমন ছিল। যদি কোনো কয়েনে সোনার পরিমাণ বেশি থাকতো তাহলে আমরা অবভিয়াসলি ধরে নিতাম সেই রাজা আর্থিকভাবে ভেরি মাচ এনরিচড। আবার সোনার পরিমাণ কম থাকলে বুঝতে হবে সেই রাজা হয়তো আর্থিকভাবে দুর্বল ছিল। এমনই ভাবে রহিম, তুমি ঠিক বলেছো একটা উদাহরণ, যেটি হচ্ছে আমরা প্রাচীন ভারতে সমুদ্রগুপ্তের কথা পেয়েছি। সমুদ্রগুপ্তের একটি গোল্ড কয়েন পেয়েছি যেখানে দেখছি আমরা যে তিনি বীণা বাজাচ্ছেন। সেখান থেকে অনুমান করা হচ্ছে যে সম্রাট সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন। বস্তুত প্রাচীন যুগের যে কয়েন্সগুলো রয়েছে, এই কয়েন্সগুলো কিন্তু প্রাচীন রোমান সভ্যতাকে সমৃদ্ধ করেছে, বিজ্ঞানসম্মত করেছে, তার ইতিহাসকে আমাদেরকে সমৃদ্ধ করেছে। এবারে তোমাদেরকে আমি একটা ছোট্ট গল্প বলবো। আমি জানি গল্প শুনতে তোমাদের খুব ভালো লাগে। ইতিহাসের একটা দারুণ গল্প তোমাদেরকে আজকে বলি, তোমরা খুব মন দিয়ে শুনো। এই গল্পটি আমাদের সকলের জন্য দারুণ একটা ছোট্ট গল্প। কি গল্প? কিভাবে এই রোম শহরটির জন্ম হয়েছিল। রোম শহরের জন্মের গল্পটা আমি আজ তোমাদের জানাবো। ছোট্ট একটা গল্প। কিভাবে না, আমি আগে একটু ম্যাপটা তোমাদের এঁকে দিই। ম্যাপটা তোমাদেরকে আমি যদি, আচ্ছা ম্যাপটা পরে আঁকছি, পরে একটা সুন্দর ম্যাপ তোমাদের আমি এঁকে দেখাবো, তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে প্রাচীন রোম যে নগরটি আছে সেখানকার রাজা ছিলেন নুমিটোর। এই নুমিটোরকে হত্যা করেছিল তার ভাই, তার ভাইয়ের নাম ছিল আমুলিয়াস।
আমুলিয়াস চেয়েছিল যে তিনি ল্যাটিয়ামের কর্তৃত্ব তার নিজের হাতে রাখবে, তার ছেলে প্রজন্ম সেই কর্তৃত্ব ভোগ করবে। ইন দ্য মিন টাইম নুমিটোর একটি কন্যা ছিল যার নাম ছিল রিয়া সিলভিয়া, এবং এই রিয়া সিলভিয়া তিনি ছিলেন অ্যালবা লাঙ্গার রাজা অ্যামিলিয়াসের বংশধর। রিয়া সিলভিয়া হঠাৎ দুটি যমজ সন্তানের জন্ম দেয়। সেই যমজ সন্তান দুটির নাম আমি জানি তোমরা জানো, তাও বলে দিই। একজন হচ্ছে রোমুলাস, নামটা আমি লিখে দিই, রোমুলাস, রকার ময়সু লয় আকার দন্তস্ব, রোমুলাস। ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে ROMULUS, রোমুলাস। তাহলে প্রথম ভাইয়ের নাম রোমুলাস, দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে রেমাস, রয় একার ময় আকার দন্তস্ব, রেমাস। রেমাস হচ্ছে REMUS। এই দুই ভাইয়ের জন্ম হলো, কিন্তু এই দুই ভাই তো তাহলে ল্যাটিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী হয়ে যাবে পৈতৃক সূত্র অনুসারে। বস্তুত তাদেরকে আমুলিয়াস অর্থাৎ এই রিয়া সিলভিয়ার কাকা তিনি আমুলিয়াস এই দুই ভাইকে টাইবার নদীতে ভাসিয়ে দিয়ে হত্যা করতে চাইলেন। কিন্তু যে রাজকর্মচারী মহান হৃদয়ের শিশু বাচ্চাদের হত্যা করেননি, তাদেরকে তিনি একটা বাস্কেটের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এক নেকড়ে মা উলফ, মানে তিনি মাদার উলফ, তিনি এই বাচ্চা দুটিকে পান এবং তিনি এই বাচ্চা দুটিকে মাতৃদুগ্ধ পান করিয়ে কিছুটা বড় করেন। পরবর্তীকালে এক মেষ পালক বাচ্চা দুটিকে বড় করেন, এবং এই বাচ্চা দুটি তারা যে নদীর যে স্থান থেকে তাদেরকে নেকড়ে মা উদ্ধার করেছিল সেখানে একটি শহর তৈরির পরিকল্পনা করে। কিন্তু শহরটি কোন জায়গাতে হবে, এই লোকেশন নির্বাচনকে কেন্দ্র করে রোমুলাস এবং রেমাসের মধ্যে লড়াই বেঁধে গেল। তাহলে দুই ভাই বিবাদ বেঁধে গেল। এখন রোমুলাস রেমাসকে হত্যা করে দিল। রেমাসকে হত্যা করে দিয়ে সে কি করলো, ওই নিজের নামানুসারে টাইবার নদীর তীরে বিরাট রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, এবং তিনি হচ্ছেন এই রোমান সাম্রাজ্যের প্রথম হিস্টোরিক্যাল কিং বা ঐতিহাসিক রাজা, এবং তিনি প্রথম রোমে রাজতন্ত্রের সূচনা করলেন। যে রোম পরবর্তীকালে ইটালির মাটি ছেড়ে, ইউরোপের মাটি ছেড়ে এশিয়া আফ্রিকার বিস্তৃত ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করেছিল। প্রিয় শিক্ষার্থী, এই ঘটনাটি ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 753 অব্দে। তাহলে রোম নগরীর প্রতিষ্ঠা কবে হচ্ছে? আনুমানিক 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 753 অব্দে রোম নগরের প্রতিষ্ঠা। ফাউন্ডেশন, FOUNDATION, ফাউন্ডেশন অফ রোম। তাহলে এটা শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা মাথায় রেখো। রোম নগরের প্রতিষ্ঠা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব 753 অব্দে। এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে বা আসার মতো। এবং আমি তোমাদেরকে এবারে একটা ছোট্ট ম্যাপ এঁকে দেখাবো। আমি জানি তোমাদের ভূগোল রয়েছে, তোমরা ভূগোলের জন্য ম্যাপ তৈরি করো। আমরা আজকে একটা ইতিহাসের, তবে হ্যাঁ ম্যাপটা কিন্তু স্কেল ছাড়া, একটু ভুল টুল হলে তোমরা বুঝে নিও ব্যাপারটা। চলো আমরা সুন্দর করে সেই ম্যাপটা আঁকা শুরু করে দেওয়ার চেষ্টা করি। ম্যাপটি হচ্ছে এই যে, এটা হচ্ছে ইতালি, এখান থেকে চলে আসলো, এগুলো হচ্ছে বলকান অঞ্চল, এইখান থেকে এইভাবে এই 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 উপরটা আমি বলে দিচ্ছি, তোমরা বইয়ের সঙ্গে একটু দেখে নিও। মোটামুটি আমরা আঁকলাম। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে ভূমধ্য ভূমধ্য সাগর,
অর্থাৎ এই অংশটা ভূমধ্যসাগর। এই যে দেশটা আছে ইটালি, এটা ইটালি, এটা ইউরোপ মহাদেশ, বর্তমানে এটা পর্তুগাল। পর্তুগাল, এই জায়গাটায় আছে তোমার স্পেন। একটু স্পেলিং গুলো একটু গড়বড় হতে পারে। এখানটায় আছে গল, এখানটাতে ঠিক আনুমানিক এইরকম জায়গাতে আছে জার্মানি। আচ্ছা, এই জায়গাটাতে আছে তোমার এথেন্স, এই জায়গাটা আছে এথেন্স। এথেন্স, এই জায়গাটা রেড দরকার আমাদের। এই জায়গাটাতে আছে, এই জায়গাটা খেয়াল করো, এই ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের ঠিক এই জায়গাটাতে অবস্থান হচ্ছে রোম। রোম টাউনটির অবস্থান এখানে। এইটা হচ্ছে আফ্রিকা, AFRICK, আফ্রিকা। এখানে আছে তোমার সাহারা মরুভূমি, এই জায়গাটা সাহারা মরুভূমি। এই জায়গাটাকে দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে তোমার আরব, এখানে আছে মিশর। এই যে এই জায়গাটা হচ্ছে লোহিত সাগর, এই লোহিত সাগর কিন্তু ভূমধ্যসাগরের সঙ্গে পরবর্তীকালে কানেক্ট করেছিল। এগুলো আমরা তোমাদের ক্লাস 12-এর ক্লাসে আলোচনা করব, সেই আলাদা বিষয়। এই জায়গাটাতে এই অবস্থানটাতে হবে কার্থেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, স্নেহের শিক্ষার্থী, তিনটে অংশ জুড়ে এই সাম্রাজ্যের বিস্তার ঘটলো। তাহলে এই যে রোম, এই রোম শহর, এখান থেকে রোমের শাসক অর্থাৎ যে রোমুলাস যে বংশ প্রতিষ্ঠা করলো তা ইউরোপ, এই ইউরোপ থেকে চলে আসলো এই জায়গাটা হচ্ছে এশিয়া মাইনর। এশিয়া মাইনর। তাহলে এই রোম, এখান থেকে রোমের সাম্রাজ্য এইভাবে আস্তে আস্তে বিস্তার করতে লাগলো। বিস্তার করে এই যে মিশর, মানে এই দিকটা এশিয়া, ইউরোপ, এটা একটা মহাদেশ, ইউরোপে বিস্তার ঘটলো, এশিয়াতে বিস্তার ঘটলো, ঘটে চলে আসলো এই আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ পর্যন্ত। তাহলে ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তিনটে মহাদেশের মধ্যে এই রোমান সাম্রাজ্যের বিস্তৃতি লাভ ঘটলো। সমগ্র পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে 3টি মহাদেশে রোমান সাম্রাজ্য ছড়িয়ে পড়লো। আমরা এক নজরে দেখে নিই রোমের উত্তরে কি আছে। এই সাম্রাজ্য যে বিস্তার ঘটলো রোমের, এটা কিন্তু এত সহজ ছিল না। এইটার জন্য রোমের রাজা বা প্রজাতান্ত্রিক যারা শাসক ছিলেন, কনসাল, তাদের প্রায় 500 বছর কনসাল শাসন, এই তাদেরও প্রচেষ্টা ছিল এখানে বিশেষ করে এই সাম্রাজ্য বিস্তারে। তার জন্য একাধিক যুদ্ধ করতে হয়েছে। কি কি যুদ্ধ আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। ইতালির যুদ্ধ, ওয়ার অফ ইটালি, গলের যুদ্ধ, ওয়ার অফ গল, ল্যাটিন যুদ্ধ, ওয়ার অফ ল্যাটিন, এবং সামনাইটের যুদ্ধ, ওয়ার অফ সামনাইট, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পিউনিক যুদ্ধ, প্রথম পিউনিক যুদ্ধ, দ্বিতীয় পিউনিক যুদ্ধ, তৃতীয় পিউনিক যুদ্ধ। অর্থাৎ সেই আমার আজ মনে পড়ে গেল হিটলারের কথা। হিটলার বলেছিল 700 যুদ্ধেই মানুষ মহান হয়েছে, 700 যুদ্ধেই তার বিনাশ ঘটবে। কাজেই এই প্রাচীন রোম সাম্রাজ্য একাধিক যুদ্ধের মধ্য দিয়ে তারা 3টি মহাদেশ জুড়ে বিরাট সাম্রাজ্য তৈরি করলো। তাই তোমাদের এই চ্যাপ্টার নাম 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, বা এম্পায়ার অ্যাক্রস দ্য 3 কন্টিনেন্টস। চলো আমরা দেখে নিই। রোমান সাম্রাজ্যের উত্তরে রয়েছে তোমার রাইন ও দানিউব নদী, অর্থাৎ জার্মানি। জার্মানির এই অংশটাতে আছে তোমার, এই অংশটাতে রাইন বা দানিউব নদী। দক্ষিণে আছে ঠিক এই রকম জায়গায়, আমি ফেরো বলছি এটা কিন্তু স্কেল অনুসারে নয়, আনুমানিক বোঝানোর সুবিধার্থে। এখানে আছে সাহারা মরুভূমি দক্ষিণে, এবং আমরা পূর্বে দেখতে পাচ্ছি আছে পূর্বে এশিয়া মাইনর। এই এশিয়া মাইনরের সীমানা ছিল ইউফ্রেটিস নদী পর্যন্ত, আর পশ্চিমে আমরা বলতে পারি পর্তুগাল স্পেন পর্যন্ত বা গল পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছে। এখানে আছে আটলান্টিক মহাসাগর, এই পাশটাতে আছে আটলান্টিক মহাসাগর। কাজেই এই সাম্রাজ্য যে বিরাট বিস্তার ঘটেছে, মানুষের জীবনে যেমন
শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল থাকে, তেমনি প্রাচীন রোমান সাম্রাজ্যের জীবনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টা পর্ব ছিল। সেই 5টা পর্ব কি আমি তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে বলে দিই, যাতে তোমাদের শর্ট প্রশ্ন আসলে লিখে আসতে পারো, কেননা মার্কস কিন্তু আমাদের পেতে হবে। বিষয়টি যদি আজকের ক্লাস থেকে আমরা বুঝে নিই, মধ্যশিক্ষা পর্ষদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, তাহলে কিন্তু আমার স্নেহ শিক্ষার্থীরা আশা করছি তারা ঠিক তাদের পরিশ্রমের মূল্য মার্কসের মধ্য দিয়ে পাবে, এ আশা আমি রাখি। চলো তাহলে প্রথম হচ্ছে রোম নগরীর প্রতিষ্ঠা। আমরা আগেই বলেছি, আমি এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ফাউন্ডেশন, FOUNDATION, ফাউন্ডেশন অফ রোম কবে হয়েছিল? 753 অব্দে। নাম্বার 2 হচ্ছে রাজতন্ত্রের যুগ। নাম্বার 2 হচ্ছে রাজতন্ত্রের যুগ, অর্থাৎ রোমুলাস সিংহাসনে বসলো, শুরু হয়ে গেল রাজতন্ত্র 753 থেকে। তাহলে আমরা 2-এ লিখব তোমার রয়্যাল পিরিয়ড, বা আরো ভালো ইংলিশ বলতে গেলে আমরা বলবো মনার্চিক্যাল পিরিয়ড বা মনার্কিয়াল পিরিয়ড, রয়্যাল পিরিয়ড বা রাজতন্ত্রের যুগ। রাজতন্ত্রের যুগ হচ্ছে রোমুলাস সিংহাসনে বসলেন 753 থেকে 509 পর্যন্ত রাজতন্ত্রের যুগ চলেছে। তারপরে 509 খ্রিস্টাব্দে রোমের জনগণ, প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান, তারা ঐক্যবদ্ধভাবে এই রাজতন্ত্রকে উচ্ছেদ করে ঠিক ফরাসি বিপ্লবেরই মতন রোমে প্রতিষ্ঠা করেছিল রিপাবলিকান বা প্রজাতন্ত্র। তাহলে তৃতীয় স্তরে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তোমার রিপাবলিকান, REPUBLICAN, রিপাবলিকান পিরিয়ড। এই রিপাবলিকান পিরিয়ড ছিল 500 বছর। তারপরে ছিল সাম্রাজ্যের যুগ, এবং সবশেষে আছে পূর্ব রোমান সাম্রাজ্যের ইতিহাস ও বাইজেন্টাইন সাম্রাজ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, স্নেহের শিক্ষার্থী, তোমরা, আমি যে নামেই তোমাদের সম্বোধন করি না কেন, তোমাদের ভবিষ্যতের মঙ্গল কামনায় হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং আমাদের সকলের, পর্ষদের সমস্ত কর্মীবৃন্দ সর্বস্তরের সবেরই সেই লক্ষ্য। তাই আমরা এই ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছি। এখানে আরো 4 এবং 5 পর্ব রয়েছে, সেটা আমি তোমাদের বলেছি, তোমরা তোমাদের টেক্সট বইয়েও দেখলে সেটা পেয়ে যাবে। এবারে আমরা আসব যে রোমের রাজতন্ত্রের যুগে। তাহলে আমি এটা মুছে দিলাম, তোমরা নোট করে নিও, বা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিও, বা তোমরা তোমাদের যেটা করলে সুবিধা হয় সেটা করে তোমরা রেখে দিও। আমি একটু সরে দাঁড়ালাম। ওকে, চলো আমরা এটাকে ক্লিন করে দিই। বেশ, এবারে আমরা চলে আসলাম রোমের রাজতন্ত্রের যুগ। The রোমান কিংডম, সময়কালটা হচ্ছে C753, রোমুলাস যখন রাজা হলেন 753 থেকে 509 BC, বিফোর ক্রিস্ট। টাইম পিরিয়ড হচ্ছে 753 থেকে 509 BC। এই সময়কালের মধ্যে রোমের সিংহাসনে বসেছেন 7 জন রাজা। 7 জন রাজা, 7 জন রাজা তারা রোম শাসন করলেন। কে এই 7 জন রাজা? প্রথম রাজার নাম আমরা প্রত্যেকেই জেনে গেছি, রোমুলাস। তার শাসনকাল ছিল 753 থেকে। রোমুলাসের পরে রোমের সিংহাসনে বসেন নিউমা পম্পিলিয়াস। নামটা আমি একটু লিখে দিই, নিউমা পম্পিলিয়াস দ্বিতীয় রাজা রোমের। তৃতীয় রাজা হচ্ছে তোমার তুলুস হোস্টিলিয়াস। রোমের তৃতীয় রাজা হচ্ছে তুলুস হোস্টিলিয়াস। বাংলাটা হচ্ছে তয়সু লয়সু দন্তস্ব হ দন্ত শয়টয় হস্যি লয়সি উন্তুস্তয় আকার দন্তস্বা। এবং চতুর্থ রাজা হচ্ছে আঙ্কাস মার্কুইস। টেক্সট বইয়ে পাবে, আমরা খামোকা টাইম ওয়েস্ট করব না।
এবং রোমের পঞ্চম রাজা ছিলেন লুসিয়াস টারকুইনিস প্রিসোকাস। লুসিয়াস টারকুইনিস প্রিসোকাসের সম্পর্কে একটু বলতে হয়। আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়, পরিশ্রম করতে চায় না, মা বাবা আমাদের পড়তে বলছে, পড়তে চাইছি না, এটা করলে হবে না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের কিন্তু লড়াই করতে হবে। কাজেই এই প্রিসোকাস তিনি ছিলেন এট্রুস্কান বংশের এবং তিনি নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্য রোমে এসেছিলেন। এবং রোমের চতুর্থ রাজা আঙ্কাস মার্কুইস মারা গেলে তিনি ছলে বলে কলে কৌশলে তিনি রোমের সিংহাসনে অধিষ্ঠিত হন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এট্রুস্কান রাজবংশের সূচনা করেন। লুসিয়াস টারকুইনিস প্রিসোকাসের পরে রোমের সিংহাসনে বসলেন সার্বিয়াস তুলিয়াস। সার্বিয়াস তুলিয়াসের পরে রোমের সিংহাসনে বসলেন ওই পঞ্চম রাজা যার নাম বলেছিলাম লুসিয়াস টারকুইনিস প্রিসোকাস, তার পৌত্র লুসিয়াস টারকুইনাস সুপারবাস। দেখো নামের একটু মিল আছে প্রথমের দিকে। তাহলে লুসিয়াস টারকুইনাস সুপারবাস ইনি ছিলেন রোমের সপ্তম রাজা, অত্যন্ত অত্যাচারী, জনগণের থেকে অতিরিক্ত কর আদায় করতেন, ব্যভিচারী, হিংস্র প্রকৃতির এবং সাধারণ মানুষের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল না। তিনি বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন রাজার মধ্যে যে রয়্যাল ইমেজ বা রাজকীয় আদর্শ থাকা উচিত তা এই সুপারবাসের মধ্যে ছিল না। কিন্তু তথাপি রোমের মানুষ সহ্য করছিল। মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু একদিন ভেঙে যায়। প্রিসোকাসের পরে সিংহাসনে বসলেন তার পুত্র সেক্রোটাস। সেক্রোটাস তার পিতার থেকেও ভয়ঙ্করতম অত্যাচারী ছিলেন এবং তার অত্যাচারের সীমা রাজপুত্র হিসাবে একেবারে মানুষের সহ্যের বাইরে চলে গেছিল এবং তিনি এতটাই ঔদ্ধত্য হয়ে উঠেছিলেন যে লুক্রেসিয়ার নামে একজন রোমের বিশিষ্ট মহিলাকে তিনি প্রকাশ্যে নির্যাতন করেছিলেন, অর্থাৎ নারী নির্যাতন করেছিলেন এবং এই ঘটনায় সভ্য রোমানরা তার প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এল জুলিয়াস ব্রুটাস, আমি নামটা লিখে দিই, এল জুলিয়াস ব্রুটাস ইলোটা তুমি দেখতে পাচ্ছ তো? অমরনাথ দেখতে পাচ্ছ, অর্ঘ্য দেখতে পাচ্ছ, সীমা, নয়নিকা, নিপা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এল জুলিয়াস ব্রুটাস, সায়নী, সঞ্চিতা, সুস্মিতা, এল জুলিয়াস ব্রুটাস সে এই সেক্রোটাসের অত্যাচারের বিরুদ্ধে রোমের মানুষকে ঐক্যবদ্ধ করে রোমের এই এট্রুস্কান রাজবংশের বিরুদ্ধে এক বিদ্রোহ করে। এই প্রজা বিদ্রোহে রোম থেকে 509 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের অবসান ঘটল এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা তোমাদের জানা আছে নিশ্চয়ই, তোমরা নবম শ্রেণীতে পড়েছ 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের অত্যাচারী রাজা পূর্ব বংশের রাজা ষোড়শ-ক্লুয়ের বিরুদ্ধে সেখানকার জনগণ বিদ্রোহ ঘোষণা করেছিল এবং রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। দেখো তারও লক্ষ বছর বা আরো বহু পূর্বে, তার থেকেও বহু পূর্বে আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই ফ্রান্সের নিচে ভূমধ্য সাগরের তীরে রোমান বা রোম সাম্রাজ্যের সূচনা লগ্নে সেখানেও দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব 509 অব্দে সেখানকার গণবিদ্রোহের ফলে রাজতন্ত্রের অবসান ঘটেছে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। তাই আমাদের প্রত্যেককেই নিয়মতান্ত্রিক হওয়া উচিত। বস্তুত 509 খ্রিস্টাব্দে রোমে প্রতিষ্ঠা হলো রাজতন্ত্র। চলো, আমার স্নেহে শিক্ষার্থীদের যতটুকু আলোচনা করলাম ততটুকুর মধ্য থেকে আশা করছি তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে অবগত হয়েছো এবং পাশাপাশি তোমরা অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টিভি নাম্বার প্রাপ্ত যে টেক্সট বই আছে সেটা একটু চোখ বুলিয়ে নেবে। আমরা এবারে দেখে নেব যে রোমান রাজতান্ত্রিক যুগের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা কেমন
ছিল। প্রথমেই আমরা বলবো যে শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা, এবং এই রাজারা দৈব সত্যে বিশ্বাস করতেন। তারা মনে করতেন দে ওয়ার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হিউম্যান বিংস অ্যান্ড গড, অর্থাৎ রাজারা মনে করতেন তারা মানুষ এবং সৃষ্টিকর্তার মাঝখানে অবস্থান করছেন, অর্থাৎ তারা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন। এবং আমরা দেখতে পাচ্ছি এই একই কারণে রোমের যারা রাজা ছিলেন তারা কিন্তু সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন টাইপের একটা পোশাক পরতো, যে পোশাকটা ছিল একটু বেগুনি রঙের বিশেষ ধরনের টোগা পোশাক, অর্থাৎ রাজা যে ডিফারেন্ট ফ্রম আদার্স এটা বোঝানোর জন্য। তো রোমের যারা রাজা ছিলেন তারা শাসন, বিচার, প্রশাসন, অর্থনীতি সবকিছুর উপরে ছিলেন, এবং রাজাকে নিয়ন্ত্রণ করত দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে নাম্বার 1 হচ্ছে সেনেট। তোমরা অনেকেই শুনেছো ক্যালকাটা ইউনিভার্সিটির সেনেটের কথা, SENATE, সেনেট। এই সেনেট কিন্তু প্রাচীন রোমে সূচনা হয়েছে। সেনেট রাজাকে নিয়ন্ত্রণ করতো, আরেকটা প্রতিষ্ঠান রাজাকে নিয়ন্ত্রণ করতো, জানি, ওকে আমি লিখে দিই। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে 2 নম্বর হচ্ছে তোমার কমিসিয়া কমিসিয়া কিউ রিয়া টা, কমিসিয়া কিউরি আটা। তাহলে আমি ইংলিশটাও লিখে দিই, যারা ইংলিশ ভার্সনে আছো তাদের সুবিধা হবে। COMITIA, কমিসিয়া কিউরে, CURIATA, কমিসিয়া কিউরেটা। এই দুই প্রতিষ্ঠান রাজার রাজনৈতিক কর্তৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারত, এবং প্রাচীন রোমান বা রাজতান্ত্রিক যুগে রোমের সমাজ ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের পুরুষরাই ছিলেন পরিবারের প্রধান। এবং আমরা দেখতে পাচ্ছি প্যাটার ফ্যামিলিয়াস, প্যাটার ফ্যামিলিয়াস, প্যাটার প্যাটার ফ্যামিলিয়াস, প্যাটার ফ্যামিলিয়াস, প্যাটার ফ্যামিলিয়াস, এই প্যাটার ফ্যামিলিয়াস তিনি পারিবারিক সমস্যাগুলো সমাধান করতেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের বা নাগরিকদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দিত তাহলে সেই বিবাদের মীমাংসা করতেন আরবিট্রাই। আমি এখানে নামটা লিখে দিই, সেই বিবাদের মীমাংসা করতেন আরবিট্রাই, আরবিট্রাই। এই আরবিট্রাইয়ের কাজ ছিল নাগরিকদের মধ্যে পরিবারে পরিবারে যদি কোনো সমস্যা হতো, তার বিবাদ হতো, তার বিচার করে দিতেন আরবিট্রাই। রাজা কর আদায় করতেন, সেখান থেকে বন কর, খনি কর প্রভৃতি রকমের কর আদায় করতেন। এবং এক্সেসিভ যে কর বা এক্সেসিভ যে রেভিনিউ সেটাকে রাজা কোয়েস্টার নামক কোষাধ্যক্ষের, কোয়েস্টার কয়কার 29 একার দন্ত 6 আকার র, কোয়েস্টার নামক ট্রেজারার বা কোষাধ্যক্ষের তত্ত্বাবধানে অ্যারারিয়াম কোষাগারে সেই টাকাগুলো তিনি জমা রাখতেন, অর্থ রাশি জমা বা গচ্ছিত রাখতেন অ্যারারিয়াম কোষাগারে। নেক্সট হচ্ছে যে প্রাচীন রোমে যারা সৈন্য হতেন, আজকের যুগেও দেখবে সেনাবাহিনীতে যোগদান করে একটু আমাদের সমাজের প্রান্তিক শ্রেণীর পরিবারগুলি থেকে যাদের একটু আর্থিক সঙ্গতি কম, কিন্তু প্রাচীন রোমে আমরা দেখব সেখানে উচ্চবিত্ত কৃষক পরিবার থেকে সৈন্যবাহিনীতে নিয়োগ করা হতো। এবং যারা অশ্বারোহী সেনা ছিল, এই অশ্বারোহী সেনাদের একটা বিশেষ সামাজিক সম্মান ছিল, তাদেরকে বলা হচ্ছে ট্রাইবুনাস মিলিটাস। তাহলে অশ্বারোহী সেনাদের কি বলা হচ্ছে? ট্রাইবুনাস, ট্রাইবুনাস
ট্রাইবুনাস মিলিটাস। ট্রাইবুনাস মিলিটাস অশ্বারোহী সেনাদের বলা হচ্ছে ট্রাইবুনাস। লিখে নিও, পরীক্ষায় আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে প্রাচীন রাজতান্ত্রিক যুগে রোমের অশ্বারোহী সেনাদের বলা হতো ট্রাইবুনাস মিলিটাস। ট্রাইবুনাস মিলিটাস, তাদের আরো একটা নাম ছিল ট্রাইবুনাস সেলেরাম। অর্থাৎ ট্রাইবুনাস মিলিটাস বা ট্রাইবুনাস সেলেরাম, এই দুটি নামে তাদেরকে অভিহিত করা হয়েছে। আগেই বলেছি পরিবার ছিল পিতৃতান্ত্রিক এবং কনসিলিয়াস ফ্যামিলিয়া। আমি লিখে দিই, তোমাদের সুবিধা হবে। কনসিলিয়াস ফ্যামিলিয়া অর্থাৎ কনসিলিয়াস ফ্যামিলিয়া, কনসিলিয়াস, কনসিলিয়াস, কনসিলিয়াস ফ্যামিলিয়া। কনসিলিয়াস ফ্যামিলিয়া, কনসিলিয়াস ফ্যামিলিয়া নামে একটা সংগঠন ছিল। এই সংগঠন পিতৃতান্ত্রিক পরিবারকে নিয়ন্ত্রণ করত। এবং কিউরিয়া, কিউরিয়া নামে আরেকটি সংগঠন ছিল, কিউরিয়া, কিউরিয়া, এই কিউরিয়া সংগঠন এটিও কিন্তু এই পরিবার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। এগুলো থেকে তোমাদের শর্ট প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। স্নেহের শিক্ষার্থী, তোমরা এগুলো লিখে নিও অবশ্যই, তাহলে তোমাদের ধারণা পরিষ্কার হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিউরিয়া যেটি ছিল, এই কিউরিয়ার যে অধিবেশন বস্তু, সেই অধিবেশনকে বলা হচ্ছে কমিসিয়া কিউরিয়াটা। আমরা এই পর্যন্ত আলোচনা করবার পরে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় যাব, সেটি হচ্ছে রাজতন্ত্রের যুগে রোমান সমাজের একটি গুরুত্বপূর্ণ গল্প। এই গল্পটি তোমরা সবাই জানো, আমি একটু মনে করিয়ে দেবো। কি সেই গল্প? গল্প বা ইতিহাস, ইতিহাস এবং গল্পের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব রয়েছে। যেমন আমাদের অর্ঘ্যর সঙ্গে অমরনাথের রয়েছে, যেমন আমাদের রূপালীর সঙ্গে সুস্মিতার রয়েছে, যেমন আমাদের হজরাতের সঙ্গে রহিমের রয়েছে, তেমনই একটা সুন্দর গল্প এখানে রয়েছে। সেই গল্পটি হচ্ছে যে প্রাচীন রোমান সমাজ দুটি ভাগে বিভক্ত। এই গল্পটি অনেকটা, এই গল্পের সঙ্গে মিল রয়েছে 1789 খ্রিস্টাব্দে তোমরা যেটা পড়েছ ইতিপূর্বে নবম শ্রেণীতে, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ যেমন তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, অর্থাৎ প্রথম শ্রেণী যাজক, দ্বিতীয় শ্রেণী অভিজাত এবং তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ। আমরা তাদের কথা পড়েছি। তেমনি আজকের আমরা দেখব প্রাচীন রোমের সমাজে দুটো শ্রেণী ছিল। নাম্বার ওয়ানে আছে তোমার প্যাট্রিশিয়ান। প্যাট্রিশিয়ান PATRICIAN বা পয়জাফোলা আকার টয়রাফোলা হস্যি দন্তস্বয় হস্যি উন্তুস্তয় আকার দন্তান্ন। প্যাট্রিশিয়ান এটা হচ্ছে অভিজাত শ্রেণী, যারা ধনী শ্রেণী, ঠিক অনেকটা রোমের মতন এরা হচ্ছে প্রিভিলেজড ক্লাস। দে ওয়্যার গেট each and every facilities, they were enjoy the state power, they were hold the royal post, they were control the local and regional administration। অর্থাৎ তারাই ছিলেন সর্বোচ্চ স্তরের মানুষ। এরা হচ্ছে প্যাট্রিশিয়ান নামে পরিচিত। আমরা এই প্যাট্রিশিয়ান তারাই কিন্তু প্রাচীন রোমের রাজার পদ, সেনেটর পদ, বিচারকের পদ, ম্যাজিস্ট্রেটের পদ সবগুলোই কিন্তু এই প্যাট্রিশিয়ান ক্লাস ভোগ করত। এবং আমরা দেখতে পাচ্ছি এই প্যাট্রিশিয়ানদের সম্পর্কে বিশিষ্ট ঐতিহাসিক লিভি, তোমরা লিভির নাম আগেই শুনেছ, লিভি বলছেন যে এই প্যাট্রিশিয়ান সেকশন বা এই স্টেটটাকে তৈরি করেছেন সেই প্রাচীন রোমের রাজা রোমুলাস। এই রোমুলাস এই সেকশনকে তৈরি করেছে। এরা হচ্ছে প্রাচীন রোমের ভূমিপুত্র, ল্যান্ড হোল্ডার, বা তোমার ওই রোম নগরীতেই এদের পূর্বপুরুষের বসতি ছিল, তাই তারা প্যাট্রিশিয়ান নামে পরিচিত। তারা ছিল ধনাঢ্য, অর্থ ঐশ্বর্য
তাদের দখলে ছিল। এবং এই প্যাট্রিশিয়ান শব্দটি কোথা থেকে আসলো সেটা আমাদের জেনে নেওয়া খুব দরকার, কারণ এটি ল্যাটিন শব্দ প্যাট্রেস, ল্যাটিন শব্দ প্যাট্রেস, ল্যাটিন শব্দ প্যাট্রেস, পয়জা ফোলা আকার টয়রা ফোলা আকার দন্তুস্ব, মনে রাখবে ল্যাটিন শব্দ প্যাট্রেস থেকে প্যাট্রিশিয়ান নামের উদ্ভব। এবং এই প্যাট্রেস কথার অর্থ হচ্ছে পিতৃপুরুষ। এবং ঐতিহাসিক জন রিচার্ড তিনি মনে করেন যে এরা হচ্ছে, একদমই লিভি ঠিক বলছেন, প্রাচীন রোমের আদি অধিবাসী। এরা জন্মসূত্রে এই প্যাট্রিশিয়ান গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতেন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেন। দ্বিতীয় স্তরে রয়েছে তোমার প্লেবিয়ান, নাম্বার 2 হচ্ছে প্লেবিয়ান। নাম্বার 2 হচ্ছে প্লেবিয়ান, আমি ইংলিশটা লিখি PELEBIANS, প্লেবিয়ান্স, প্লেবিয়ান্স। তাহলে এই প্লেবিয়ান্স এরা ছিল সাধারণ মানুষ, প্লেবিয়ান্সরা ছিল সাধারণ মানুষ। আমরা একদম বলতে পারি এরা হচ্ছে সাবালটান, এরা হচ্ছে প্রলেতারিয়েট, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, যাদের আর্থ সামাজিক রাষ্ট্রীয় ও রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। এরা ছিল করদাতা, এরা ছিল রাষ্ট্রের চালিকা শক্তি, এরা ছিল দেশের অর্থনীতির মূল স্তম্ভ। কৃষিকাজ, শ্রমিকের কাজ, সৈন্যের কাজ, বিবিধ কাজকর্মের সঙ্গে তারা যুক্ত ছিলেন, কিন্তু রাষ্ট্রীয় উচ্চ পদ তারা লাভ করতে পারতেন না। রাষ্ট্রীয় উচ্চ পদ দখল করে রেখেছিল প্যাট্রিশিয়ানরা, প্লেবিয়ানরা কিন্তু রাষ্ট্রীয় পদ পায়নি। এই যে সামাজিক বৈষম্য, এই সামাজিক বৈষম্য দূর করবার জন্য প্লেবিয়ানরা প্যাট্রিশিয়ানদের সঙ্গে বিবিধ বার বিবাদে লিপ্ত হয়েছে। এমনকি এই প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ানদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ ছিল। আমরা বিস্মিত হব যে এই প্লেবিয়ানদের সংখ্যা যথেষ্ট বেশি ছিল, কিন্তু তারা রাষ্ট্রীয় কর্তৃত্ব আদায় করতে পারছিলেন না। এবং আমরা দেখতে পাবো যে উভয় গোষ্ঠীর এই মনোমালিন্য বা উভয় গোষ্ঠীর যে মন কষাকষি, এটা রোমকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি। এসো আমরা সবাই মিলে আমাদের ঐক্যবদ্ধ হই, আমরা একটা ইউনিটি গড়ে তুলি। ইতিহাস সেটাই শিখিয়েছে, নিজেদের মধ্যে খাদ্য, ভাষা ইত্যাদি প্রভৃতি নিয়ে বিচ্ছিন্নতা তৈরি করে আমরা দুর্বল হব না। ইতিহাস সেই শিক্ষায় আমাদের দিয়েছে। কাজেই ইতিহাস তো আমাদের সচেতন করে। কাজেই এই প্যাট্রিশিয়ান প্লেবিয়ানদের দ্বন্দ্ব রোমের প্রজাতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। অর্থাৎ একটা বিরাট সাম্রাজ্য, তার বিরাট ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, যেটা সমগ্র পৃথিবীকে বিস্মিত করেছে, সেই সুন্দর এক সাম্রাজ্য একটা সাম্রাজ্যিক ইন্টারনাল কনফ্লিক্টের ফলে, ইন্টারনাল কনফ্লিক্ট, সেই ইন্টারনাল কনফ্লিক্ট তাদেরকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, প্রাচীন রোমের যদিও একটু বলে রাখা দরকার, এই প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান তারা সেশন দন্ত শয় একার দন্ত স দন্তান্ন, এই সেশন বৈঠক বা সেশন আলোচনার মধ্য দিয়ে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং বা তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা মিলনের জায়গায় আসার প্রয়াস করেছে, এবং সেটা বলা যায় কিছু ক্ষেত্রে সফলও হয়েছে। যার অন্যতম প্রমাণ হচ্ছে রোমের বিভিন্ন আইনে পরবর্তীকালের দিকে, প্রজাতন্ত্রের শাসনকালের দিকে দেখব প্লেবিয়ানদের প্রতি অনেক নমনীয় ভূমিকা নেওয়া হয়েছে। প্রাচীন রোম বা রাজতান্ত্রিক যুগের রোমের অর্থনীতি যেটি ছিল, সেখানে বহির্বাণিজ্য ছিল কার্থেজের সঙ্গে, গ্রিসের সঙ্গে। আমাদের ম্যাপটা থাকলে ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন রোমের একটা ভূমধ্য সাগরীয় অঞ্চলের মধ্যে বাণিজ্য ছিল। তবে এই বাণিজ্যের মাধ্যম ছিল গৃহপালিত পশু। গৃহপালিত পশু
বিনিময়, মানে তখন তো ক্যাশ মানির অত প্রচলন হয়নি, তাই গৃহপালিত পশুর মধ্য দিয়ে তারা বিনিময় করত। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তর শিল্প অর্থাৎ পাথর শিল্প এবং ধাতু শিল্পের বিকাশ ঘটেছিল রাজতান্ত্রিক যুগের রোমের। এবং রোমের যিনি দ্বিতীয় রাজা ছিলেন, যার নাম আমরা তোমাদেরকে অনেকটা আগেই বলেছি, সেই দ্বিতীয় রাজা যিনি ছিলেন, আমরা সেই দ্বিতীয় রাজার নাম হচ্ছে তোমার নিউমা পম্পিলিয়াস। এই নিউমা পম্পিলিয়াস তিনি একটা ক্যালেন্ডার চালু করেছিল যার নাম নুমা ক্যালেন্ডার, দন্তন্বয় হস্যু ময়াকার, নুমা, নুমা ক্যালেন্ডার, নুমা ক্যালেন্ডার। এই নুমা ক্যালেন্ডার, এই নুমা ক্যালেন্ডারে তিনি 10 মাসের পরিবর্তে, যেটা আজকের যুগে আমরা 12 মাসে বছর, সেটা শুরু করেছেন। কিন্তু নুমা ক্যালেন্ডারের আগে রোমে 10 মাসে বছর ধরা হতো, 305 দিনে বছর ধরা হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজতান্ত্রিক যুগের রোমের দ্বিতীয় রাজা তিনি নুমা ক্যালেন্ডারের সূচনা করেছিলেন এবং নুমা ক্যালেন্ডার চন্দ্র ও সূর্য অনুসারে পরিচালিত হতো। এবং এই নুমা ক্যালেন্ডার থেকেও কিন্তু আমরা প্রাচীন রোমের বহু তথ্য ও ইনফরমেশনস পেয়ে থাকি। আমরা এই নুমা ক্যালেন্ডারে আমরা প্রাচীন রোমের যদি ধর্মের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রাচীন রোমের মানুষরা তারা প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন দেব দেবীকে তারা কল্পনা করে পূজা করত। আরেকটি বিষয়, এই রোমান সাম্রাজ্য যে বিস্তার ঘটেছিল ইউরোপ, এশিয়া, আফ্রিকাতে, এবং যে অঞ্চলগুলোতে এই সাম্রাজ্যের বিস্তার হয়েছিল সেই অঞ্চলের যে ধর্মীয় ভাবধারা সেটাও কিন্তু প্রাচীন রোমের সঙ্গে সংশ্লেষ, সংযোগ এবং আত্মীকরণ ঘটেছিল। অর্থাৎ রোমের মানুষরা কিন্তু পরাজিত অঞ্চলের মানুষদেরকে নতুন পুরানো, ছোট বড় এইভাবে বিভাজন করতো না, আমরা সবাই মানুষ, এই দৃষ্টিভঙ্গিতেই তারা দেখতো, যে কারণে তাদের বিস্তার ঘটেছে। বিভাজন মানেই তো দুর্বলতা। কাজেই আমরা দেখব নুমা ক্যালেন্ডার অনুসারে প্রাচীন রোমে বেশ কিছু গুরুত্বপূর্ণ দেবদেবীর অস্তিত্ব রয়েছে, যে দেবদেবীগুলির অনেকটা বাইরের থেকে তাদের মধ্যে আত্মীকরণ, অ্যাসিমিলেশন ঘটেছে। তো সেই দেবদেবীদের নামটা আমরা একটু জেনে নিই, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। প্রথমে হচ্ছে বাড়ি ও জমি। বাড়ি ও জমির দেবতা হচ্ছে তোমার ল্যারেস। বাড়ি ও জমির দেবতা ল্যারেস। সরি, আচ্ছা আমি এটা ভালো করে লিখে দিই, ল্যারেস, কারণ এটা পরীক্ষায় আসার মতো। ল্যারেস, তাহলে বাড়ি ও জমির দেবতা ল্যারেস। তারপর হচ্ছে শস্যাগার। শস্যাগার, শস্যাগারের দেবতাকে, শস্যাগারের দেবতা হচ্ছে পেনেটস। পেনেটস, পেনেটস তাহলে তোমার এগ্রিন ল্যান্ড, তাহলে তোমার ল্যান্ড, হাউস অ্যান্ড ল্যান্ড, হাউস অ্যান্ড ল্যান্ডের দেবতা হচ্ছে ল্যারেস, LARES, ল্যারেস। এবং শস্যাগারের অর্থাৎ কাল্টিভেটেড ল্যান্ড, কাল্টিভেটেড ল্যান্ডের দেবতা হচ্ছে পেনেটস। এবং আমরা দেখতে পাচ্ছি অগ্নি ও চুল্লির দেবতা ফায়ার, অগ্নি, অগ্নি ও চুল্লির দেবতা হচ্ছে ভেস্তা, ভয়কার দন্ত শয়তায়াকার, ভেস্তা, ভেস্তা। এবং হচ্ছে আকাশ ও বৃষ্টির দেবতা, আকাশ ও বৃষ্টির দেবতা হচ্ছে জুপিটার ও জুনো। তাহলে আকাশ ও বৃষ্টির দেবতা এটা বৃষ্টি প্লাস আকাশ, বৃষ্টি প্লাস আকাশের দেবতা হচ্ছে জুনো। এই জুনো, জুনোর
জুনো ছিলেন এবং জুনোর স্বামী ছিলেন জুপিটার, অর্থাৎ দুজনেই ছিলেন। অ্যাকচুয়ালি মূল দেবতা জুপিটার, মূল দেবতা হচ্ছে জুপিটার, জুপিটার, জুপিটার হচ্ছে মূল দেবতা। এই জুপিটারের স্ত্রী হচ্ছে জুনো। আমাদের মনে রাখতে হবে বৃষ্টি ও আকাশের দেবতা জুপিটার এবং জুপিটারের স্ত্রী জুনো, তিনিও কিন্তু বৃষ্টি ও আকাশের দেবতা রূপে পূজিত হয়েছেন। শেষে হচ্ছে জ্ঞানের দেবী। জ্ঞানের দেবী, জ্ঞানের দেবী হচ্ছে জ্ঞান, নলেজ। জ্ঞানের দেবী হচ্ছে মিনার্ভা। মিনার্ভা হচ্ছে জ্ঞানের দেবী। মিনার্ভা হচ্ছে জ্ঞানের দেবী। অর্থাৎ তোমরা যদি প্রাচীন ভারতের ইতিহাসের দিকে দেখো, ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, সেখানেও কিন্তু আমরা দেখব বৃষ্টির দেবতা, আগুনের দেবতা, নদীর দেবতা, জ্ঞানের দেবতা ছিল। কাজেই প্রত্যেকটা প্রাচীন যে সভ্যতা তাদের মধ্যে একাধিক মিল রয়েছে। আমাদের পড়ার সময় এই মিলগুলোকে খুঁজতে হবে এবং মিলগুলোকে খুঁজে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়া অনেক বেশি সহজ ও সরল হবে। আমাদের ক্লাস আজকের এখানেই শেষের দিকে যাচ্ছে। আমাদের আর জাস্ট কিছুটা মানে একটু বাকি আছে, সেটা হচ্ছে যে প্রাচীন রোমের একটি মন্দির ছিল, খুব বিখ্যাত মন্দির। সেই বিখ্যাত মন্দিরের নাম হচ্ছে ক্যাপিটলিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির, কয়জাফলা আকার, ক্যাপিটলিন পাহাড়ে, ক্যাপিটলিন পাহাড়ে একটা বিখ্যাত মন্দির ছিল প্রাচীন রোমের। এই ক্যাপিটলিন, ক্যাপিটলিন পাহাড়ে যে বিখ্যাত মন্দির, এই মন্দিরে জুপিটার, জুনো এবং মিনার্ভার পূজা হতো এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন রোমের মানুষ তা উপভোগ করত। প্রিয় শিক্ষার্থী, স্নেহে শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রোমের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। ও হ্যাঁ, অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই ভিডিওগুলো দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সর্বস্তরের কর্মীবৃন্দকে আমি আমার শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করি। প্রিয় স্নেহে ছাত্রছাত্রীদের জন্য বুক ভরা ভালোবাসা এবং ভবিষ্যৎ জীবনের শুভকামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো। নমস্কার।